হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা পড়ব তোমাদের ক্লাস 7-এর সমাজ বিচিত্রা পাঠের প্রথম অধ্যায়, যেটা হলো পৃথিবীর অভ্যন্তরভাগ এবং ভূপৃষ্ঠের পরিবর্তন। আশা করি তোমাদের স্কুলে এই পাঠের বিষয়বস্তু তোমাদেরকে বলা হয়েছে। তো আমি এখানে কি করব, শুধু অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো কভার করব। তো প্রথম প্রশ্ন কি, ভূপৃষ্ঠের পরিবর্তন বলতে কি বুঝো? তো ভূপৃষ্ঠের পরিবর্তন বলতে পৃথিবীর গঠন, আকার ও বিস্তৃতির পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ কি, ভূপৃষ্ঠের পরিবর্তন বলতে আমরা কি বুঝি? আমাদের পৃথিবীর উপর যে গঠনের পরিবর্তন হয়, আকারের পরিবর্তন হয় বা বিস্তৃতির পরিবর্তন হয়, সেটাকে বোঝায়। যেমন কোনো একটি টিলা কেটে সমান করে দেওয়া হলো, তো এইটাকে আমরা ভূপৃষ্ঠের পরিবর্তন বলে থাকি। ভূপৃষ্ঠের পরিবর্তনের কারণ কতগুলো, কি কি? ভূপৃষ্ঠের পরিবর্তনের কারণ দুইটি। কি কি কারণ? অভ্যন্তরীণ কারণ ও বাহ্যিক কারণ। এখন অভ্যন্তরীণ কারণ বলতে কি বোঝায়? ভূমিকম্প, আগ্নেয়গিরি, ভূ আলোড়ন, এইসব যেগুলো আমাদের ভূগর্ভ থেকে সৃষ্টি হয় তাদেরকে অভ্যন্তরীণ কারণ বলে। বাহ্যিক কারণ বলতে সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ এইসবকে বোঝায়। তারপর ভূপৃষ্ঠের কেন্দ্রভাগের উষ্ণতা কত? ভূপৃষ্ঠের কেন্দ্রভাগের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা একদমই সোজা, তোমাদের শিখতেও সুবিধা হবে। তারপর কথা হলো, সীমা শব্দটি কোথা থেকে এসেছে? তো এখানে হবে সীমা শব্দটি সিলিকা এবং ম্যাগনেসিয়াম থেকে এসেছে। তো এই সীমার শব্দটি এসেছে সিলিকার SI আর ম্যাগনেসিয়ামের ME মিলে। ঠিক আছে। তারপর হলো, পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত কতগুলো স্তর আছে তার ছবির সাহায্যে বুঝিয়ে দেব। তো পৃথিবীর ভিতরে সাধারণত 3টি স্তর থাকে। সেটা হলো কি কি? ভূত্বক, ম্যান্টেল বা গুরুমণ্ডল এবং কেন্দ্র। আমরা যদি ছবির আকারে দেখতে চাই তাহলে ছবিতে আমরা এভাবে দেখব যে একদম উপরের লেয়ারকে ভূত্বক বলে, নিচের লেয়ারকে গুরুমণ্ডল বলে, আর কেন্দ্রমণ্ডলকে আবার দুভাগে ভাগ করা হয়, সেটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। তো তোমরা এই কেন্দ্রমণ্ডলের ছবিটা তোমাদের পাঠ্যপুস্তকেই পেয়ে যাবে। তারপর পৃথিবীর অভ্যন্তরীণ উপাদান বলতে কি বুঝো? তো এখানে পৃথিবীর ভিতরে থাকা শিলা, ধাতু ও গরম পদার্থকে পৃথিবীর অভ্যন্তরীণ উপাদান বলে। ভূমিকম্প বলতে কি? তারপর আমরা 3 নম্বর প্রশ্ন পেলাম, কি ভূমিকম্প বলতে কি বুঝো? ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র বলতে কি বুঝো? পৃথিবীর অভ্যন্তরে থাকা পদার্থসমূহের তীব্র চাপ ও তাপের ফলে অভ্যন্তরীণ শক্তির সৃষ্টি হয়। এই শক্তি ভূপৃষ্ঠে ফেটে ওঠে আর একেই ভূমিকম্প বলে। ভূগর্ভের যে স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে এবং কেন্দ্রের ঠিক উপরে থাকা ভূপৃষ্ঠের স্থানটিকে উপকেন্দ্র বা অধিকেন্দ্র বলে থাকে। তো আমরা কি পেলাম, যে ভূগর্ভের যে স্থানে আমরা কি হয়, ভূমিকম্পের সৃষ্টি হয়, আর যে স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয় তার উপরে যে ভূপৃষ্ঠের যে স্থান আছে ওইটাকে আমরা উপকেন্দ্র বা অধিকেন্দ্র বলে থাকি। তারপর আগ্নেয়গিরির উদগীরণ বলতে কি বুঝো? ভূ আন্দোলনের ফলে কখনো কখনো ভূ থেকে থাকা ফাটল দিয়ে ভূগর্ভ থেকে উত্তপ্ত গলিত পদার্থ, ধোঁয়া, ছাই, বাষ্প ইত্যাদি প্রবল বেগে বেরিয়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়াকে আমরা আগ্নেয়গিরির উদগীরণ বলে থাকি। ঠিক আছে। অর্থাৎ ভূত্বকে যে জায়গা দিয়ে ফাটল দেবে, যে দিক দিয়ে আমাদের গলিত পদার্থ, ধোঁয়া, ছাই, বাষ্প ইত্যাদি বেরিয়ে পড়বে তাকে আমরা আগ্নেয়গিরি বলে থাকি। ঠিক আছে। তারপর অনুশীলনী 2 কি দিয়েছে? প্রথম প্রশ্ন দিয়েছে, দুটি বাহ্যিক শক্তির উদাহরণ দাও। দেখুন, বাহ্যিক শক্তি অনেক প্রকার আছে, তো আমি এখানে শুধু দুটোই দিয়েছি। দুটো বাহ্যিক শক্তির উদাহরণ কি কি? নদীর প্রবাহ শক্তি আর বায়ুর প্রবাহ শক্তি। এছাড়া সূর্যের শক্তিও আছে, এছাড়া অনেক শক্তি আছে। তো আমরা এখানে দুটোই দিয়েছি, নদীর প্রবাহ শক্তি আর বায়ুর প্রবাহ শক্তি। এই দুটি শক্তি ভূপৃষ্ঠের উপর দিয়ে ক্রিয়া করে ভূমিরূপ গঠন ও পরিবর্তন করে থাকে। ঠিক আছে, এটা আমরা আগেও পেয়েছি। তারপর হলো কি, ক্ষয়কার্য কত প্রকার ও কি কি? বহির্জাত শক্তির ক্রিয়ায় ক্ষয়কার্য সাধারণত 3 প্রকার। ঠিক আছে, সেটা কি কি? ক্ষয়কার্য, বহন কার্য আর হলো অবক্ষেপণ কার্য। এই 3টি মিলিতভাবে ভূমিরূপ সৃষ্টি ও পরিবর্তনের ভূমিকা রাখে। ঠিক আছে, তো আমরা ক্ষয়কার্য কত প্রকার পেলাম? 3 প্রকার পেলাম। কি কি? অবক্ষেপণ বলতে কি বুঝো? অবক্ষেপণ বলতে বোঝায় নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি শক্তি ভাঙ্গা শিলার কণা বা ক্ষয়জাত উপাদান বহন করে নিয়ে নির্দিষ্ট স্থানে জমা
মানে কি অবক্ষেপণ বলতে কি জিনিস, যে আমরা নদী আছে, বায়ু আছে, হিমবাহ আছে, এইগুলো কি করে কোনো জিনিস শিলা ক্ষয় হওয়ার পর এর যে কণাগুলোকে কি করে বহন করে নিয়ে আসে, বহন করে নিয়ে যে নির্দিষ্ট স্থানে জমা করে রাখে, সেই প্রক্রিয়াকেই আমরা অবক্ষেপণ বলে থাকি। এই জমা হওয়া উপাদানের ফলে নতুন ভূমিরূপ যেমন বালিয়াড়ি, মাঝখানের দ্বীপ, প্লেন ইত্যাদি গঠিত হয়। একটা দ্বীপের উদাহরণ হলো আমাদের আসামের মাজুলি দ্বীপ। তারপর হলো কি বালিয়াড়ি কত প্রকার ও কি কি? বালিয়াড়ি সাধারণত দু ধরনের, কি কি? উপত্যকা বালিয়াড়ি আর হলো নদীর বালিয়াড়ি। ঠিক আছে, এগুলি হিমবাহ বা নদীর অবক্ষেপণ প্রক্রিয়া দ্বারা গঠিত হয়। ঠিক আছে, তারপর সৌরশক্তি কিভাবে ক্ষয়জাত পরিবর্তন সৃষ্টি করতে পারে? দেখুন হলো সৌরশক্তি, আমাদের সূর্যের যে শক্তি, সেটা কিভাবে আমরা ক্ষয়জাত পরিবর্তনে সাহায্য করে বা সৃষ্টি করে। তো সূর্যের তাপ বা সৌরশক্তি আবহাওয়া ও জলের গতি নিয়ন্ত্রণ করে, ফলে নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি ক্রিয়াশীল হয়। সূর্যের তাপে বরফ ও হিমবাহ গলে জল হয়ে নদীতে পরিণত হয়, যা নদীর ক্ষয়কার্য বাড়ায়। বায়ুতে তাপ গতির পার্থক্য সৃষ্টি করে, ফলে বাতাস শক্তিশালী হয়ে শিলা ও মাটি ক্ষয় করে। এভাবে সৌরশক্তি প্রাকৃতিক শক্তিগুলির ক্রিয়াকলাপ তৈরি করে এবং সেগুলি ক্ষয়, বহন ও অবক্ষেপণের মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন ঘটায়। অর্থাৎ কি, আমাদের সৌরশক্তি কি করে, ওই যে আমাদের হিমবাহ আছে বা বরফ আছে, বরফের পাহাড় আছে, এগুলোকে কি করে গলিয়ে ফেলে। ঠিক আছে, গলিয়ে ফেলায় কি হয়, নদীতে স্রোত বেড়ে যায়, আর নদীতে স্রোত বাড়তেই কি হয়, আমাদের বন্যা আসে, বা বন্যায় আমাদের কি করে ক্ষয় কার্যটা পেরিয়ে দেয়। ঠিক আছে, তাহলে সৌরশক্তি বা সৌরশক্তি আমাদের সাধারণত গ্রীষ্মকালেই বেশি প্রভাব ফেলে। তারপর হলো কি হিমবাহ। হিমবাহের সৃষ্টি কিভাবে হয়? হিমবাহের সৃষ্টি হয় যখন উচ্চ পর্বতে বা মেরু অঞ্চলে তুষার এমন পরিমাণে জমা হয় যে বরফ গলে ভেঙে পড়ার আগেই নতুন তুষার যুগ হতে থাকে। ধীরে ধীরে এই বরফ ঘনীভূত হয়ে গুটিকার আকারে পরিণত হয় এবং অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে নড়তে শুরু করে। এই চলমান বরফ স্তরকেই হিমবাহ বলে। ঠিক আছে, এইভাবেই আমাদের হিমবাহের সৃষ্টি হয়ে থাকে। তারপর সাগরের ঢেউ কিভাবে উপকূলের ভূমি পরিবর্তন সাধন করে? সাগরের ঢেউ উপকূলের শিলা ও মাটিকে ধাক্কা দেয়, খসে দেয় এবং খুব ধীরে ক্ষয় করে। এই প্রক্রিয়াকে সমুদ্র ক্ষয় কার্য বলে। ফলে পাহাড়ি উপকূলে গুহা, খাড়া পাহাড় ও স্তর হিসাবে বালুমাটি গঠিত হয়। নরম শিলা জমি দ্রুত ক্ষয় হয়ে সমতল বা ধস পড়ে, অর্থাৎ উপকূলের ভিতরের দিকে গভীর হয়। এছাড়াও ঢেউ বালি ও ক্ষুদ্র কণা বহন করে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় জমিয়ে বালির দ্বীপ বা বালিয়াড়ি গঠন করে, যা আবার উপকূলের রূপ পরিবর্তন করে। এইভাবেই সাগরের ঢেউ কি করে আমাদের উপকূল ভূমির পরিবর্তন সাধন করে। ধন্যবাদ। তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের নোট পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখবে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।